এসএসসি 26, 27, 28 যারা আপকামিং যত ব্যাচ রয়েছে রসায়ন তৃতীয় অধ্যায়ের উপরে আজকের আমরা 30টা এমন এমসিকিউ সলভ করব। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই টাইপ থেকে তোমার কমন করবে। ম্যাগনেসিয়াম 2+ আয়নের প্রোটন সংখ্যা কত? ম্যাগনেসিয়াম 2+ এর শেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রনের কথা বললে মনে রাখবা -1.6 × 10⁻19 কুলম্ব। আসসালামু আলাইকুম। এসএসসি 26, 27, 28 যারা আপকামিং যত ব্যাচ রয়েছে তাদের জন্য রসায়ন তৃতীয় অধ্যায়ের উপরে আজকের আমরা 30টা এমন এমসিকিউ সলভ করব, যেই এমসিকিউ গুলো এত অ্যানালাইসিস করে তোমাদের জন্য প্রস্তুত করা, এগুলো করলে পরীক্ষায় তোমার এখান থেকেই কমন করবে এবং এই টাইপ থেকেই কমন করবে। তাই তোমার কাজ হচ্ছে ভাইয়ার সাথে থেকে এই 30টা এমসিকিউ মনোযোগ সহকারে করা, এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি পরীক্ষার আগের রাতে যদি এই এমসিকিউ গুলো দেখো, ইনশাল্লাহ এই টাইপ থেকেই তোমার কমন করবে। তো চলো আমরা এই 30টা এমসিকিউ সলভ করি এবং ধারাবাহিকভাবে তোমরা হচ্ছে কি এগুলো নোট করে নিবা। তো প্রথমত যে এমসিকিউ রয়েছে, প্রথম ধাপে যে আমাদের এমসিকিউটা রয়েছে সেটা প্রথমটা রয়েছে, দেখো ভাইয়া এখানে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্টিমনি হবে। হ্যাঁ, এখানে হবে অ্যান্টিমনি হবে। ওকে, অ্যান্টিমনি মৌলটির প্রতীক কোনটি? তো তোমরা জানো এই যে এই টাইপ থেকে কোয়েশ্চেনগুলো এসে থাকে যে নিচের কোনটি কোন মৌলের প্রতীক, এটা থেকে প্রায় সময় কোয়েশ্চেন আসে। সেজন্য এই টাইপের কোয়েশ্চেনগুলো তুমি পড়বা। তোমার গাইডে যদি তুমি কোয়েশ্চেন পাও, যত বোর্ডে আসছে এই টাইপের কোয়েশ্চেনগুলো পড়ে রাখবা। তো আমি এখান থেকে দেখাই দিচ্ছি অ্যান্টিমনি মৌলটির প্রতীক কোনটি, এটা হবে তোমার এসবি। আর এটা হচ্ছে কি তোমার অরিয়াম, মানে হচ্ছে গোল্ডের প্রতীক। বুঝতে পারছো? আমরা এমসিকিউ গুলো এমন ভাবে পড়বো, প্রত্যেকটা অপশনকে বিশ্লেষণ করে পড়বো, তাহলে হবে কি দেখা যাবে 30টা এমসিকিউ, বাট তোমার হয়ে যাবে 120টা এমসিকিউ। তো এখানে দেখতে পাচ্ছ এই যে এসএন এবং হচ্ছে গিয়ে এটি, এই জিনিসগুলো পরীক্ষার জন্য তোমার অতটা গুরুত্বপূর্ণ না, তোমার হচ্ছে গোল্ড এবং হচ্ছে কি তোমার অ্যান্টিমনিটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে যেটা রয়েছে ভাইয়া, ট্যাংস্টন মৌলটির ল্যাটিন নাম কি? এটা বিগত বছরে অনেকবার বোর্ডে আসছে, তাই এটা তোমার পারতে হবে। দেখো এটার নামটা কি হবে? ওলফার্ম। তো এই যে ন্যাট্রিয়ামটা মনে রাখবা, এটা সোডিয়ামের ল্যাটিন নাম, ঠিক আছে? স্টিবিয়াম এগুলো হচ্ছে ল্যাটিন নাম, ঠিক আছে? স্টারনাম এগুলো ল্যাটিন নাম। তাহলে মনে রাখবা ট্যাংস্টন মৌলের ল্যাটিন নাম কি হবে? তোমার হচ্ছে ওলফার্ম। আর সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম। আর ক্যালসিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। এগুলো মনে রাখো। আচ্ছা, এটা গেল ভাইয়া। এরপর দেখো 1 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড লবণে কয়টি অণু আছে? এই এমসিকিউটা পারতে হলে আমাদের এই এমসিকিউটা তোমার হচ্ছে 6ষ্ঠ অধ্যায়ের সাথে মিল আছে। তবে আমি তোমাকে এখানে পড়াই দিব, খেয়াল করে দেখো 1 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড লবণে কয়টি অণু আছে। এটা বের করতে হলে তোমার যে কাজটা করতে হবে, প্রথম কথা দেখতে হবে যে ক্যালসিয়াম ক্লোরাইড এইটা আমার এখানে কত গ্রাম আছে। ক্যালসিয়ামের ভরটা তোমার জানতে হবে, সরি পটাশিয়াম ক্লোরাইড, একটু মিস্টেকলি হয়েছে, পটাশিয়াম ক্লোরাইড হবে। যেহেতু পটাশিয়াম রয়েছে, পটাশিয়ামের ভর হচ্ছে ভাইয়া 39 এবং ক্লোরিনের ভর হচ্ছে 35.5। তো আমরা ক্যালকুলেশন করে দেখবো, এই দুটাকে যোগ করব। তো যোগ করলে কত হবে? যোগ করলে আমাদের মেবি হবে 74.5। তাহলে আমরা এখান থেকে পাইলাম এটা টোটাল কত গ্রাম আছে। তাহলে 74 মনে রাখবা 74.5 গ্রাম। এর মধ্যে আমাদের যখন বলবে কয়টি অণু আছে, কতটি পরমাণু অণু, এই কথা যদি বলে তাহলে মনে রাখতে হবে 6.023 হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো সংখ্যা 10⁻23টি। যদি অণুর কথা বলে তাহলে এখানে হবে অণু, এখানে হবে কি অণু হবে ভাইয়া। এই একটা এমসিকিউ করলে তুমি সবকিছু বুঝে ফেলবা। 74.5 গ্রাম, এটার মধ্যে থাকে কতটি অণু? এতটি অণু। তাহলে আমাকে বলছে কত গ্রাম? 1 গ্রাম। এখানে জাস্ট লিখবা 1 গ্রাম, তাহলেই তোমার হচ্ছে গিয়ে এই পাশে ভাগ করে দিবা। এটা দিয়ে যদি আমরা ভাগ করে দিই, এই যে এই মানটাকে কত দিয়ে ভাগ করবা? এই 74.5 দিয়ে ভাগ করবা। ভাগ করলে অ্যান্সার আসবে কত? ক্যালকুলেটর প্রেস করবা, দেখবা 8.084 × 10⁻21 আসবে। ক্লিয়ার? ওকে, ফাইন। দেখো আমরা বেশি সময় নিব না, অতি দ্রুত এমসিকিউ গুলো করাবো এবং ফাইন্ড আউট করব। দেখো ম্যাগনেসিয়াম 2+ আয়নে প্রোটন সংখ্যা কত? এর মধ্যে প্রোটন সংখ্যা কত? এই টাইপের এমসিকিউ তোমার বোর্ড পরীক্ষায় মাস্ট আসবে। দেখো প্রথমত কিভাবে করতে হবে ভাইয়া, ম্যাগনেসিয়াম 2+ আয়নের প্রোটন সংখ্যা কত? ম্যাগনেসিয়াম 2+ রয়েছে, তাহলে বুঝতে হবে ম্যাগনেসিয়াম কত নাম্বার মৌল ভাই? এটা মনে রাখতে হবে তোমার। ম্যাগনেসিয়াম হচ্ছে আমাদের 12 নাম্বার মৌল। তাহলে ম্যাগনেসিয়াম যদি 12 নাম্বার মৌল, তাহলে প্রোটন সংখ্যা কত? 12টি। তাহলে কত হবে? 12টি। কিন্তু দেখো যদি বলতে এখানে ইলেকট্রন সংখ্যা কতটি, তাহলে দেখো 12 আছে, মাথার উপরে যদি 2+ থাকে তাহলে দুইটা ইলেকট্রন বাদ দিতে হয়। তাহলে 12 থেকে যদি দুইটা বাদ দেই
তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। কি পাবো? ইলেকট্রন সংখ্যা। তাহলে ইলেকট্রন সংখ্যা কত পাবো? 10 পাবো। তাহলে 10 যদি অপশনে থাকতো তাহলে সেটা হইতো ইলেকট্রন সংখ্যা। এরপর খেয়াল করো, যদি এখানে বলতো তোমার হচ্ছে গিয়ে নিউট্রন সংখ্যা কত, তাহলে তোমার ম্যাগনেসিয়ামের ভর কত? 24। আর ম্যাগনেসিয়াম কত নম্বর মৌল? 12 নম্বর মৌল। তাহলে ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা যদি আমরা বিয়োগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে 24 মাইনাস হচ্ছে 12, জাসমিন কত হবে? 12। তাহলে 12টা হচ্ছে কি আমার নিউট্রন সংখ্যা হবে। তাহলে আলটিমেটলি বুঝতে পারছো, তার মানে আমরা একটা প্রশ্নকে ভেঙে 3টা 4টা ক্যাটাগরি দেখাই দিলাম। ওকে, চলো এরপর যারা তোমরা পিডিএফ পেতে চাও অবশ্যই কমেন্টে পিডিএফ লিখো, আমরা স্লাইডের পিডিএফ গুলো তোমাদের দিয়ে দিব। এবং আমাদের কিন্তু হচ্ছে বেসিক টু প্রো কোর্স অলরেডি লঞ্চ হয়ে গেছে। যারা 27 ব্যাচে রয়েছে, 28 ব্যাচে রয়েছে, তারা চাইলে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং অলরেডি হাজার হাজার স্টুডেন্ট আমাদের এখানে ক্লাস করতেছে। তো তুমিও চাইলে যুক্ত হতে পারো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো দেখো এখানে কি রয়েছে ভাইয়া, 5 নাম্বার এমসিকিউ। আমাদের এখানে আয়রন রয়েছে, এখানে 2+ রয়েছে, সংকেতটি। এটা আশা করি তুমি বুঝতে পারছো যে এর আগের এমসিকিউটার সাথে মিল আছে। খেয়াল করে দেখো, এখানে ভর সংখ্যা কত? 56। এখানে কত? প্রোটন সংখ্যা কত? 26। তাহলে বলেছে কি ভর সংখ্যা 56, রাইট। বলেছে ইলেকট্রন সংখ্যা 26, নট ইলেকট্রন সংখ্যা হবে এটা প্রোটন সংখ্যা 26। তাহলে ইলেকট্রন সংখ্যা কত? ওই যে দেখো মাথার উপরে 2+, মানে দুইটা ইলেকট্রন চলে যাবে। দুইটা ইলেকট্রন চলে গেলে তাহলে আমার কি হবে? এটা হবে কি আমাদের 24। তাহলে 24টা হচ্ছে আমার ইলেকট্রন আছে। তাহলে আমার এটা ভুল। তার মানে আমি অবভিয়াসলি বুঝতে পারছি যে 1 এবং 3 রাইট। দেখি মিলে কিনা। নিউট্রন সংখ্যা 30, এর মানে কি 56 থেকে 26 বাদ দিব, তাহলে কত হবে? 30 হবে। নিউট্রন সংখ্যা বের করার নিয়ম কি? 56 থেকে ভর থেকে প্রোটন সংখ্যা বাদ দিব, তাহলে 30 হবে। তোমার রাইট কোনটা? ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, ফাইন। এরপর যাই পরবর্তী এমসিকিউ। খেয়াল করো, আধান শূন্য কণিকা। আধান শূন্য মানে কার চার্জ গুলো শূন্য। তো শূন্য কাদের মধ্যে হবে? দেখো ইলেকট্রনের চার্জ কি শূন্য? না। প্রোটন? না, কারণ চার্জ আছে এদের। এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। কিন্তু নিউট্রন কি চার্জ নিরপেক্ষ, আমরা জানি, তাই না? তাহলে নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ। ওকে, এরপর গেল এরপরেরটা। আচ্ছা এইটা দেখো, এগুলো প্রত্যেকটা এমসিকিউ বোর্ডে আসা। ফ্লোরিন মাইনাস, এখানে বলছে সংকেতটির মধ্যে কি রয়েছে। সংকেতটির মধ্যে তুমি একটু খেয়াল করো, এটার অ্যান্সার কারা কারা দিতে পারো অবশ্যই কমেন্টে দিয়ে দিবা। এই এমসিকিউটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটার অ্যান্সার কারা কারা পারো কমেন্টে জানাই দাও, আমি কমেন্ট চেক করব। আচ্ছা তুমি একটু খেয়াল করে দেখো, এখানে ফ্লোরিন এর ভর কত? 19। ভর সংখ্যা কত? 19। ভর কত? 19। বাট এখানে বলছে কত? ভর সংখ্যা 39। তাহলে এটা কি হবে? এটা বাদ। প্রোটন সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা বলেছে 19, প্রোটন সংখ্যা বলেছে 19। না, এটাও হবে না, এটাও হবে না। তাহলে ইলেকট্রন সংখ্যা বলেছে 20। আচ্ছা তাহলে এখানে একটা কোশ্চেন মিস্টেক রয়েছে। সেই কোশ্চেন মিস্টেকটা কি? এইখানে তোমার যেটা হবে, এই প্রোটন সংখ্যা এই যে এই 9টা হবে না, এই 9টা হবে না, এখানে একটা মিস্টেক রয়েছে। প্রোটন সংখ্যা কত? 9। এখানে আগের যে একটা আছে সেটা এখানে দেওয়া যাবে না। ভর সংখ্যা 39 কখনোই হবে না। বলছে ইলেকট্রন সংখ্যা 20। ইলেকট্রন সংখ্যা কি? দেখো এখানে হবে 10, এখানে কত হবে? 10। একটু এডিট করে নাও, এটা হবে 10। খেয়াল করো, এখানে 9 হচ্ছে প্রোটন সংখ্যা, ক্লোরিনের উপরে কি রয়েছে? মাইনাস রয়েছে। তাহলে মাইনাস থাকলে এই 9 এর সাথে ওই একটা যোগ করে দিবা, মানে মাইনাস একটা আছে, মাইনাস থাকলে যোগ করতে হয়, প্লাস থাকলে বিয়োগ করতে হয়। তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? 10টি হবে। কতটি হবে? 10টি। তাহলে 1 এবং হচ্ছে কি আমাদের 3 রাইট। ওকে, ফাইন। এরপর খেয়াল করো, এরপর দেখো এটা পারার কথা। অ্যালুমিনিয়াম 3+, এই সংখ্যাদের মধ্যে কি রয়েছে? প্রোটন সংখ্যা কত? 13। ওকে, ফাইন, রাইট, প্রোটন সংখ্যা 13 আছে। ইলেকট্রন সংখ্যা কত? 13। দেখি তো আছে কিনা। 13, এখানে প্লাস 3টা আছে, প্লাস থাকলে বিয়োগ দিতে হয়। তাহলে 13 থেকে 3 বিয়োগ, এই যে প্রোটন সংখ্যা থেকে এটা বিয়োগ দিবা, তাহলে কত হয়? 10। তার মানে এটা ভুল। নিউট্রন সংখ্যা 14, তাহলে 27 থেকে 13 বাদ দাও, তাহলে কত হবে? 14। তার মানে এটাও রাইট। তাহলে 1 3 1 3 1 3। এরপরে এই যে এই টাইপের এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই জায়গাটা আমরা কি করব, এই জায়গাটার মধ্যে বলেছে এই যে এটা আমাদের A2- দেওয়া আছে, এর শেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কত হবে? শেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কত হবে? শেষ স্তরে দেখি তো। দেখো শেষ স্তর বলতে কোনটা? এটা হচ্ছে গিয়ে তোমার প্রথম স্তর, এই যে প্রথম স্তর এটা। তারপর হচ্ছে গিয়ে এই যে এইখানে ইলেকট্রন কয়টা? দুইটা, 4টা। আচ্ছা এখানে দেখো প্রথম স্তর আমাদের 1 নাম্বার স্তরে কয়টা আছে? 2টা। 2 নাম্বার স্তরে কয়টা ইলেকট্রন আছে? 2 আর 6 কয়টা? 8টা। তারপর আমাদের বলেছে শেষ স্তর মানে কি? 3 নাম্বার কক্ষপথ। এই 3 নাম্বার কক্ষপথের মধ্যে কয়টা রয়েছে? 2 আর 1 3টা রয়েছে, তাহলে 3টা। তাহলে প্রথমটা হচ্ছে গিয়ে যে 1s,
দ্বিতীয়টা কি, এই যে 2 দিয়ে যেটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, 3 দিয়ে যেটা আছে সেটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। তাহলে শেষ শক্তি স্তর কোনটা আছে, 3। এখানে কত হবে, 2 আর 1 3, তাহলে 3টা। ওকে, এটা গেল। এরপরটা দেখো, এই যে এটা পারার কথা বলেছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি হাইড্রোজেন পরমাণু আছে। তো এই যে দেখো সালফিউরিক অ্যাসিড মানে কি, H2SO4 সালফিউরিক অ্যাসিড, কতটি হাইড্রোজেন পরমাণু আছে, নট অণু, আগে অণু বের করব তারপর পরমাণু। তো আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে, দেখতে হবে এই সালফিউরিক অ্যাসিড যেহেতু 1 গ্রামের কথা বলছে, তাহলে দেখতে হবে সালফিউরিক অ্যাসিডের মধ্যে কত গ্রাম। এটা হচ্ছে টোটাল 98 গ্রাম। কিভাবে, এই যে হাইড্রোজেনের ভর কত, হাইড্রোজেনের ভর হচ্ছে 1, দুইটা হবে 2 গুণ প্লাস, এরপরে সালফার, সালফার কত হবে, সালফার হচ্ছে 32, অক্সিজেন একটা অক্সিজেন হচ্ছে গিয়ে তোমার 16, তাহলে 4টা অক্সিজেন হবে 64, টোটালটা যদি যোগ করো তাহলে হবে কত, 98 গ্রাম। এখন এই যে 98 গ্রাম, মনে রাখবা 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণুর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23, কারণ এখানে তোমার সবগুলো কি একত্রিত ভাবে অনেকগুলো পরমাণু আছে, এই জন্য আমরা এটা অণু লিখছি, অণু এতটি অণু। তাহলে 1 গ্রামের মধ্যে কতটি থাকবে, অবভিয়াসলি এটাকে ভাগ দিবা কত দিয়ে, 98 দিয়ে। এখন তোমাকে বলছে হাইড্রোজেন পরমাণুর কথা, বাট তুমি তো বের করছো অণু। যদি হাইড্রোজেন পরমাণুর কথা বলে, তাহলে তুমি যে কাজটা করবা, এখানে হাইড্রোজেন কয়টা আছে দেখো তো, সালফিউরিক অ্যাসিডের মধ্যে 2টা, তাহলে পরমাণু বের করতে হলে এখানে যে কটা হাইড্রোজেন থাকবে সেই কটা দিয়ে এর সাথে গুণ দিয়ে দিবা, গুণ দিলে যেটা হবে সেটাই অ্যান্সার। তো গুণ দিলে বের হবে কোনটা, যেটা 1.23 ইন্টু 10⁻22। ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, এরপর ল্যাটিন ভাষা থেকে, এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, তোমাদের বইয়ের ভিতরে একটা চার্ট রয়েছে, চার্টটা পড়ে ফেলবা। ল্যাটিন ভাষা থেকে গৃহীত প্রতীক কোনটি, এখানে মনে রাখবা এই যে ন্যাট্রিয়াম, একটু আগে বলে আসছেন ন্যাট্রিয়াম, এটা হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে, ন্যাট্রিয়ামটা হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে, হ্যাঁ ল্যাটিন নাম। এখান থেকে কোনটা আসছে, সোডিয়াম আসছে। তারপর হচ্ছে ক্যালিয়াম, এই যে পটাশিয়ামেরটা হবে ক্যালিয়াম, এই ক্যালিয়ামটা মনে রাখবা, এই ক্যালিয়াম। তাহলে একটা হচ্ছে ন্যাট্রিয়াম, একটা হচ্ছে ক্যালিয়াম। তাহলে ল্যাটিন ভাষা কোনটা, ক্যালিয়াম, ন্যাট্রিয়াম এটা, তাহলে ক্যালিয়াম থেকে পটাশিয়াম আসছে, সোডিয়াম এই যে ন্যাট্রিয়াম থেকে সোডিয়াম আসছে। আশা করি ক্লিয়ার। ওকে, এরপর খেয়াল করেন ইলেকট্রনের প্রকৃত আদান কোনটি, খুবই গুরুত্বপূর্ণ পার্ট, ইলেকট্রনের প্রকৃত আদান চার্জ। দেখো এখানে বলা আছে ইলেকট্রনের কথা বললে মনে রাখবা -1.6 ইন্টু 10⁻19 কুলম। যদি প্রোটন বলতো, প্রোটন, তাহলে প্রোটনের ক্ষেত্রে কি হতো 1.6 ইন্টু 10⁻19 কুলম, একটা পজিটিভ একটা নেগেটিভ, সেটা হচ্ছে এরকম। ওকে, তার মানে এটা কি প্রোটনের, এটা কি, এটা হচ্ছে কি তোমার ইলেকট্রনের, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, এরপর নিউটনের প্রকৃত ভর কত, নিউটনের প্রকৃত ভর মনে রাখবা এই যে 9.11 10⁻28, এটা হচ্ছে ইলেকট্রনের ভর। 1.63 এটা হচ্ছে কি তোমার প্রোটনের ভর, মনে রাখতে হবে, যে কোনো আসতে পারে। এই যে এটা হচ্ছে কি 1.67 10⁻24, এটা হচ্ছে তোমার নিউটনের ভর, নিউটনের ভর। তিনটাই গুরুত্বপূর্ণ, তিনটাই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, এরপর দেখো 14 নাম্বার, পটাশিয়ামের পারমাণবিক ভর কত। এই যে ভর রিলেটেড, কার ভর কোনটা সেটা বের করার একটা টেকনিক বলেছিলাম আমরা অলরেডি, এর আগে কোন একটা ক্লাসে বলেছিলাম। পটাশিয়ামের পারমাণবিক ভর কত, তোমরা সিকোয়েন্স মনে রাখবা, যে মৌলগুলো জোড়, যেমন আমি বলে দেই, ধরো অক্সিজেনের কথা যদি বলি, যেমন আমি যদি এটা বলি অক্সিজেন, তারপর হচ্ছে গিয়ে তোমার কার্বনের কথা যদি বলি, এরপর হচ্ছে ক্যালসিয়াম, সাপোজ এই অক্সিজেন কত নম্বর মৌল, 8 নম্বর মৌল, এই কার্বন কয় নম্বর মৌল, 6 নম্বর মৌল, ক্যালসিয়াম কয় নম্বর মৌল, 20 নম্বর মৌল। যদি জোর হয়, জোর হলে জাস্ট 2 গুণ করে দিবা, তাহলে এই 8 এর সাথে 2 গুণ করলে কত হবে, 16। কার্বন 6 নাম্বার মৌল, তাহলে 6 এর সাথে 2 গুণ করো, তাহলে কত হবে, 12। তাহলে এই যে 2 গুণ করলে, জোর হলেই 2 গুণ করব, 2 গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ওই মৌলের ভর সংখ্যা, তাহলে এর সাথে 2 গুণ করো, কত হবে, 40। ঠিক আছে, 40। আর যদি বিজোড় হয়, বিজোড় কেমন, সাপোজ বিজোড় ধরো এই যে পটাশিয়াম, এরপর ধরো হচ্ছে গিয়ে লিথিয়াম, এরপর হচ্ছে গিয়ে তোমার আর কি হতে পারে, এই যে ফ্লোরিন। পটাশিয়াম কত নাম্বার মৌল, পটাশিয়াম হচ্ছে গিয়ে ভাইয়া 19 নাম্বার মৌল, লিথিয়াম 3 নাম্বার মৌল, ফ্লোরিন 9 নাম্বার মৌল। পটাশিয়াম যদি 19 নাম্বার মৌল হয়, তাহলে 19 এর সাথে 2 গুণ করে 1 যোগ করতে হবে, যদি বিজোড় হয়, বিজোড় সংখ্যা হইলে। লিথিয়ামের সাথে তাহলে কি করব, 3 এর সাথে 2 গুণ করব, যোগ 1 করব। এখানে ফ্লোরিনের সাথে 9 গুণ
2 যোগ 1 করব, তাহলে যেটা বের হবে সেটাই তার ভর। তাহলে বিজোড় হইলে এই কাজটা করব। শুধু ব্যতিক্রম কোনটা হবে, তাহলে দেখো এখানে যদি গুণ করি তাহলে কত হবে 39। তাহলে আমার ইচ্ছে এটা না, পটাশিয়ামের পারমাণবিক ভর কোনটা হবে, তাহলে পটাশিয়ামের পারমাণবিক ভর হবে 39। এই যে 39 যোগ করো 39 হয়। দেখো এরপরে এই যে 26, 63 এগুলো তোমার বের করে দেখতে হবে। 118, হ্যাঁ, 118 নম্বর মৌল কোনটা বলো তো? 118 নাম্বার মৌল হচ্ছে কি আমাদের অর্গানিজম। এখন এখন তুমি একটা জিনিস খেয়াল করো, পটাশিয়ামের পারমাণবিক ভর বের করছি, কিন্তু তোমাকে যদি এই যে ভরগুলো বের করতে বলে তুমি এইভাবে বের করবা, কিন্তু কিন্তু তোমার ব্যতিক্রম আছে কিছু, যে সূত্রগুলো মেনটেন করবে না। সেটা কি? ছন্দটা মনে রাখো, ব্যতিক্রম হলো ব্যতিক্রম হলো ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন, নাইট্রোজেন আর ক্লোরিন। তাহলে এই যে জাস্ট 1 থেকে 20-এর মধ্যে মৌলের মধ্যে সবগুলোই সূত্রকে মেনটেন করবে। জোর হলে উপরেরটা 2 গুণ করে দিব, বিজোড় হলে 2 গুণ করে 1 যোগ করব। কিন্তু এই 20টা মৌলের মধ্যে ব্যতিক্রম হচ্ছে এটা। তাহলে ব্যতিক্রম মানে বেরিলিয়াম, হলো মানে হাইড্রোজেন, এন মানে নাইট্রোজেন, আর মানে আর্গন, সিএল মানে ক্লোরিন। বুঝতে পারছো? তার মানে এই যে 5টা যদি মনে রাখি, কারণ ব্যতিক্রম থেকে বেশি কোয়েশ্চেন আসে, এই 5টা যদি মনে রাখি, ভরগুলো মনে রাখতে পারি, বাকিগুলো তুমি এই সূত্র মেনটেন করে করতে পারবা। তাহলে বেরিলিয়াম একটা মনে রাখবা, হাইড্রোজেন একটা মনে রাখবা, এটা 1 1, নাইট্রোজেন একটা মনে রাখবা, আর্গন মনে রাখবা, কারণ এটা 18 নাম্বার মৌল, বাট এর ভর দেখা যায় 40 হয়, এগুলো মনে রাখতে হবে। ক্লোরিনটা 35.5 হয়। তো এগুলো একটু পর্যায় সারণী থেকে তোমরা মনে রাখবা, এবং পাশাপাশি হচ্ছে কি এই প্যাটার্নটা মনে রাখবা, তাহলে এই টাইপের এমসিকিউ পারা যাবে। গেল এটা। এরপরে যাই, এরপর অ্যালুমিনিয়াম 3+ এ প্রোটন সংখ্যা কত? দেখো এগুলো করে আসছে অলরেডি। প্রোটন সংখ্যা, অ্যালুমিনিয়াম কত নম্বর মৌল? অ্যালুমিনিয়াম হচ্ছে 13 নম্বর মৌল। 13 নম্বর মৌল হলে প্রোটন সংখ্যা কত? 13। ডান ডান। এরপর ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত? ডিউটেরিয়াম, দেখো আমরা জানি হাইড্রোজেনের 3 ধরনের আইসোটোপ রয়েছে এখানে তোমাদের বইয়ে। তো প্রথমটাকে বলা হয় পোট্রিয়াম, পরেরটাকে বলা হয় ডিউটেরিয়াম, পরেরটাকে বলা হয় টিট্রিয়াম, তাই না? এই যে পোট্রিয়াম, এই যে পোট্রিয়াম, পোট্রিয়াম, তারপর হচ্ছে ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম, তারপর এটা কি? তারপর হচ্ছে ট্রিট্রিয়াম, তাই না? তাহলে দেখো ডিউটেরিয়ামের ভর, তাহলে এটা পোট্রিয়াম, এটা হচ্ছে ডিউটেরিয়াম, তাহলে ডিউটেরিয়ামের ভর কত? 2। যদি বলতো ট্রিট্রিয়াম তাহলে ওই তো 3। ক্লিয়ার? তাহলে হচ্ছে ডিউটেরিয়াম 2। ওকে, একটু মনে রাখো এখান থেকে যে সাধারণ পানির সংকেত হচ্ছে H2O, একটু পড়াই দেয় এটার সাথে। আর যদি বলে তোমার হচ্ছে ভারী পানি, ভারী পানি, ভারী পানির সংকেত হচ্ছে D2O, যেটা হচ্ছে ডিউটেরিয়াম থেকে তৈরি। এবং এই যে পোট্রিয়াম, পোট্রিয়ামের পর এটা হচ্ছে গিয়ে এই যে টিট্রিয়াম যেটা রয়েছে, টিট্রিয়াম হচ্ছে গিয়ে তোমার এটা থেকে অতি ভারী পানি যেটা রয়েছে T2O, এটা তৈরি হয়। তাহলে এটা হচ্ছে সাধারণ পানি, এটা হচ্ছে ভারী পানি, আর এটা হচ্ছে অতি ভারী পানি। মনে থাকবে, এটা হচ্ছে টিট্রিয়াম, পোট্রিয়াম, ডিউটেরিয়াম, টিট্রিয়াম। ওকে, গেল এটা। এরপর এরপর এই যে এটা এমবিআর, কৌণিক ভরবেগের সূত্র। এমবিআর ইজ ইকুয়াল NH/2π। সমীকরণে এম এর মান কত? দেখো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এই সূত্র দিয়ে যে কোনো একটা অঙ্ক আসতে পারে। এন এর মান বলে দিবে, এইচ এর মান তোমার মুখস্থ থাকতে পারে, প্লাঙ্কের ধ্রুবক, এই মানগুলো দিয়ে তোমাকে বলবো কৌণিক ভরবেগ বের করতে। সৃজনশীল তো আসে। তো এম এর মান মানে এই এম মানে হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর। তাহলে ইলেকট্রনের ভরটা কত? 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, এটা গ্রামে। আর যদি কেজি হইতো তাহলে 10⁻31 কেজি। এই যে দুইটাই গুরুত্বপূর্ণ, দুইটাই তোমার জন্য গুরুত্বপূর্ণ। কেজিরটাও মনে রাখবা, গ্রামেরটাও মনে রাখবা। তার মানে অ্যান্সার কোনটা? এটা। এরপর ভাইয়া, এরপর N=3 হলে কোন উপশক্তি স্তরটি অসম্ভব? এই টাইপের কোয়েশ্চেন পরীক্ষার জন্য মাস্ট গুরুত্বপূর্ণ, মানে পরীক্ষা আসার মতো কোয়েশ্চেন এগুলো। N=3 হলে তাহলে কোনটা অসম্ভব? দেখো n যখন 3 তখন উপশক্তি স্তরের মানগুলো কি হবে? n এর মান যখন 3 হয়, উপশক্তি স্তর বের করতে হলে কিভাবে করতে হয়? l এর মানটা বের করতে হলে n-1 করতে হয়, তাই না? তো তুমি যখন n-1 করবা তখন কি 3-1, তার মানে উপশক্তি স্তর বের করতে হলে l এর মান লাগবে, তাহলে এখানে কত হবে? 2। তাহলে এই l এর জন্য কত পাইলাম? 2 পাইলাম। তাহলে এই 2 কে কিভাবে লেখা যায়? 0 1 2। তাহলে এই 2 কে আমরা ভাঙতে পারি 0 1 2 আকারে। তাহলে 0 এর জন্য একটা অরবিটাল, 1 এর জন্য আরেকটা অরবিটাল, 2 এর জন্য আরেকটা অরবিটাল। 0 এর জন্য যে অরবিটাল পাওয়া যায় সেটা হচ্ছে s, 1 এর জন্য যেটা পাওয়া যায় সেটা হচ্ছে p, 2 এর জন্য যেটা পাওয়া যায় সেটা হচ্ছে d। বিষয়টা এমন না? তাহলে তিনটা অরবিটাল সম্ভব। তাহলে কোনটা কোনটা? s p d। তাহলে n এর মান যখন 3 তখন 1 বাদ দিলে হয় 2, 2 0 1 2। তার মানে কয়টা পাইলাম? তিনটা পাইলাম, s p d, s p d, তিনটা অরবিটাল।
তার মানে আমাদের 3টা অরবিটাল সম্ভব, অর্থাৎ এস পি ডি সম্ভব, বাট এফ অরবিটাল সম্ভব না, সম্ভব না। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? এই যে এফ অরবিটাল কোনটা আছে, যেটা এটাই। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে কোনটা আছে? পরমাণুর এন শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে? পরমাণুর এন শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে? এন শক্তি স্তর মানে কোনটা তুমি একটু চিন্তা করো তো। আমরা শক্তি স্তর প্রথমটা কে, তারপর এটা কি এল, তারপর এটা কি এম, তারপর এন, তাই না? তাহলে কত নম্বর শক্তি স্তর? শক্তি স্তর হচ্ছে তোমার হচ্ছে দেখো এই যে এইখানে কে এল এম এন। তাহলে প্রথমটার জন্য এন এর মান কত? এন এর মান হচ্ছে 1। তারপর এটা কত হবে? এন এর মানটা হচ্ছে তোমার এটার জন্য 2। তারপর এটার জন্য কত? এন এর মান 3। এটার জন্য কত? এন এর মান 4, তাই তো? আচ্ছা, এটার জন্য কত হবে দেখো, যে একটা শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকতে পারে সেটা বের করার জন্য সূত্র হবে 2n স্কয়ার। কি সূত্র হবে? 2n স্কয়ার। তাহলে যদি সর্বোচ্চ ইলেকট্রন কয়টা ধরতে পারে বা থাকতে পারে সেটা যদি বের করতে হয় তাহলে 2n স্কয়ার। এখন যেহেতু বলছে আমার n শক্তি স্তর, n শক্তি স্তরের জন্য আমার কক্ষপথ কয়টা? 4টা। তাহলে আমার এখানে কত হবে? n এর মানটা 4, এর স্কয়ার। যদি বলতো m এর জন্য তাহলে হয়তো 3, যদি বলতো l এর জন্য তাহলে হয়তো 2। জাস্ট এখানে মানগুলো চেঞ্জ করতাম। তাহলে এখান থেকে হবে 32। কত হবে? 32। এর आंसर হচ্ছে 32। ওকে, এরপর যাই। এরপর দেখো এরপরে কি রয়েছে? m শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? আগের কোশ্চেনটা প্যাটার্ন রিপিট হয়েছে, তাই না? পুরো বোর্ড কোশ্চেন সব। তাহলে m শক্তি স্তরে m মানে কি হবে? ওই যে কে এল এম এন। কয় নাম্বার আছে? কয় নাম্বার আছে? 3 নাম্বার আছে, তাই না? কয় নাম্বার আছে? 3 নাম্বার আছে। তাহলে এই যে 3, তাহলে সূত্র হবে কি 2n স্কয়ার। তাহলে 2 ইনটু তারপর হবে কি 3 স্কয়ার। জাস্ট ক্যালকুলেশন করলেই হবে। তাহলে কয়টা হবে? 18টা। 18টা। ওকে, এরপর ক্রোমিয়াম 3+ আয়নে কতটি ইলেকট্রন আছে? ক্রোমিয়াম 3+ আয়নে কতটি ইলেকট্রন আছে বের করতে বলো, তুমি কি করবা? দেখো ইলেকট্রন বলছে, তাহলে ক্রোমিয়াম কত নম্বর মৌল সেটা তোমার জানতে হবে। 24 নম্বর মৌল। কত নম্বর মৌল? 24। 3+ মানে 3টা ইলেকট্রন বাদ দাও, প্লাস থাকলে বাদ দিতে হবে, তাই না? তাহলে কত হবে? 21 হবে। 21। তাহলে কত হবে অ্যান্সার? 21। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারা এখন পর্যন্ত আমাদের বেসিক টু প্রিমিয়াম কোর্সে ভর্তি হও না, এই যে এমসি গুলো ধরে ধরে সলভ করাচ্ছি না, এরকম প্রিমিয়াম এমসিকিউ আরো মানে আরো এক্সট্রা কিছু অ্যাড করে তোমাদের সলভ করানো হবে, এবং একবারে বেসিক ধরে ধরে কিভাবে হইলো, কোথা থেকে হইলো, প্রত্যেকটা জায়গায় তোমাদের ফোকাস করা হবে। তাই যারা আমাদের বেসিক টু প্রোতে এখন পর্যন্ত যুক্ত হও নাই, অবশ্যই হচ্ছে কি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবা, ভাইদের সাথে কন্ট্যাক্ট করে যুক্ত হয়ে যাও ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, নিচের কোনটি ক্লোরিনের একটি পরমাণুর ভর? অলরেডি করানো হয়েছে এই প্রশ্ন, অলরেডি করানো হয়েছে না? ক্লোরিনের একটি পরমাণুর ভর তোমাকে বের করতে বলছে। তাহলে তোমার যে কাজটা করতে হবে, যখন তোমাকে একটি পরমাণুর ভর বের করতে বলবে তখন তোমার মনে রাখতে হবে ভাইয়া ক্লোরিনের একটি পরমাণুর ভর। তাহলে আমাদের এখানে কি হবে? আমাদের হচ্ছে কি যখন একটি পরমাণুর ভর বের করতে বলবে তাহলে ফ্লোরিনের কথা বলছে, তাহলে ফ্লোরিন এটা কত হবে? 19। 19কে আমরা 6.023 ইন্টু 10⁻23 দ্বারা ভাগ দিব। তাহলে যদি একটি পরমাণুর ভর বের করতে বলে তাহলে কি হবে? তোমার হচ্ছে যে পরমাণুর ভরটা হচ্ছে উপরে হবে, যারটা বের করতে বলবে। আর যেহেতু একটি পরমাণুর ভর বের করতে বলছে, অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ দিবা। অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ দিব কাকে? যেটাকে বের করতে বলবে। তাহলে আমার একটা অ্যান্সার বের হবে, সেটা কোনটা বের হবে? আমি একটু পড়ে দেখি আসলে এটা বের হয় কিনা। আচ্ছা, আমাদের এখানে 19 ডিভাইডেড 6.023 ইন্টু 10⁻23। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে? ফ্লোরিনের একটি পরমাণু ভর বের করার জন্য কি করতে হবে? যারটা বের করতে বলবে তাকে উপরে রাখবো আর অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ দিব। ওকে, তাহলে অ্যান্সার হবে এটা। আচ্ছা, এখন খেয়াল করো এইখানে কি বলেছে, এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এই প্রশ্নে অনেক প্যাচ খায়, অনেক প্যাচ খায় অনেকে। কি বলেছে দেখো, এটা একটা হচ্ছে গিয়ে n-1 d⁵ n(s²) ইলেকট্রন বিন্যাসে যদি n এর মানটা 4 হয় তাহলে নিচের কোনটি ওই মৌলকে সমর্থন করে? তাহলে n এর মান 4 বসাও। তাহলে যদি 4 বসাই তাহলে 4 - 1 কত হবে? 3 d⁵ n(s²) মানে কি?
আচ্ছা ওইখানে আছে 4, তাহলে এখানে 4 বসাও, এখানে 4। আচ্ছা তাহলে 3d পাওয়ার 5, তাহলে এখানে কি হবে 4s স্কয়ার, তাই তো? এখন দেখো তো এটা কোনটার ইলেকট্রন বিন্যাসের সাথে মিলে যায়। আমরা জানি এই যে 4s স্কয়ার পর্যন্ত আমরা যদি ধারাবাহিকভাবে ইলেকট্রন বিন্যাস করে আসি, তাহলে 4s স্কয়ার পর্যন্ত আমাদের 20টা ইলেকট্রন হয়, এই যে এরকম 1s স্কয়ার, 2s স্কয়ার, 2p পাওয়ার 6, তারপর 3s স্কয়ার, 3d, আচ্ছা 3d তো আছেই আমাদের, এখানে হবে 3p। এটা হচ্ছে আমার ধারাবাহিক ইলেকট্রন বিন্যাস। আমাদের এই যে এই পর্যন্ত এই 3p পাওয়ার 6 এবং 4s স্কয়ার নিয়ে কয়টা হয়? 20টা ইলেকট্রন হয়ে যায়। তাহলে পড়ে থাকে কয়টা? আরো 5টা, তার মানে কয়টা হলো? 25টা। তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে? 25টা ইলেকট্রন আছে। তাহলে 25টা ইলেকট্রন কার সাথে মিলে যায়? হ্যাঁ, স্ক্যান্ডিয়াম জানি আমরা 21 নাম্বার, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, তাই না? তাহলে ম্যাঙ্গানিজ হচ্ছে 25 নাম্বার মূল, অর্থাৎ 25টা ইলেকট্রন আছে এর মধ্যে। ক্লিয়ার? তো এই ভ্যানাডিয়ামের মধ্যে কয়টা ইলেকট্রন? এটা হচ্ছে 23 নাম্বার মূল। ক্রোমিয়াম কত নাম্বার মূল? 24 নাম্বার মূল। নিকেল, হ্যাঁ, আয়রন, কোবাল্ট, নিকেল, এটা হচ্ছে 28 নাম্বার মূল। তো বিষয়টা হচ্ছে এরকম। ওকে, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বলা যাবে যে কোনটা কোন মৌল। আচ্ছা দেখো এরপর কি বলেছে, অ্যান্টিমনির। অ্যান্টিমনির m শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? অ্যান্টিমনির, অ্যান্টিমনি আপাতত তোমাদের আপাতত দরকার নাই, অ্যান্টিমনিটা আপাতত দরকার নাই। এরপরে দেখো কোনটি ডি অরবিটাল অর্ধপূর্ণ, কোনটি ডি অরবিটাল অর্ধপূর্ণ, ডি অরবিটাল কোনটা ডি অরবিটাল অর্ধেক। এই মাত্র আমরা দেখছি না ম্যাঙ্গানিজের শেষে কোনটা থাকে? 3d পাওয়ার 5 থাকে না? 3d পাওয়ার 5, যেহেতু 3d পাওয়ার 5 থাকে, তাহলে আলটিমেটলি এই যে অর্ধপূর্ণ মানে কি, ডি এর পাওয়ার 10টা ইলেকট্রন ধরতে পারে, আছে কয়টা? 5টা। তাহলে ডি পাওয়ার কত হবে? 5, মানে অর্ধপূর্ণ হচ্ছে গিয়ে 5, পরিপূর্ণ হচ্ছে 10। তাহলে কোনটি ডি অরবিটাল অর্ধপূর্ণ? তাহলে কি হবে স্যার? ম্যাঙ্গানিজের ডি অরবিটালে 5টা ইলেকট্রন থাকে, মানে অর্ধপূর্ণ অবস্থায় থাকে। এরপর সি শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনটির কৌণিক ভরবেগ কত? এই যে এখানে বলে দিয়েছে রেফারেন্স সি ইজ এম শেল, মানে এম শক্তি স্তর। তাহলে কে এল এম মানে 3 নাম্বার শক্তি স্তর আছে, তাহলে এন এর মানটা কত? 3। বলছে কৌণিক ভরবেগ কত? তাহলে সূত্র অ্যাপ্লাই করো, কি হবে? এম ভি আর ইজ ইকুয়াল এনএইচ বাই হচ্ছে 2 পাই। তো যখন এন এর মানটা হচ্ছে 3, প্লাঙ্কের ধ্রুবক বসাবা 6.626 ইন্টু 10 ইনভার্স 34, এরপর হচ্ছে গিয়ে তোমার নিচে বসাবা 2 ইন্টু 3.1416। ক্লিয়ার? জাস্ট ক্যালকুলেশন করলে অ্যান্সার বের হবে কোনটা। ওকে, আচ্ছা Mn2 প্লাস এম শেলে কত ইলেকট্রন বিদ্যমান? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, তাই না? Mn2 প্লাস, এটা আমরা দেখে আসছি, এটা ইলেকট্রন বিন্যাস দেখে আসছি না? তো আমরা একটু দেখি ইলেকট্রন বিন্যাসটা কি হবে। Mn মানে কি 25 নাম্বার মৌল, ম্যাঙ্গানিজ কত নাম্বার মৌল? 25 নাম্বার। তো এটা ইলেকট্রন বিন্যাস করি, কি হবে? 1s স্কয়ার, 2s স্কয়ার, 2p পাওয়ার 6, 3s স্কয়ার, 3p পাওয়ার 6, 4s স্কয়ার, কি হবে? 3d পাওয়ার 5। যেহেতু বলেছে স্যার 2 প্লাস, কি বলেছে? 2 প্লাস, তার মানে দুইটা ইলেকট্রন চলে যাবে। এখন মনে রাখবা 4s এর শক্তি বেশি নাকি 3d এর শক্তি বেশি? 4s এর শক্তি কম আর 3d এর শক্তি বেশি। এই জন্য ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করে? 4s এ প্রবেশ করে। যেহেতু শক্তি কম এই জন্য আগে ইলেকট্রন 4s এ প্রবেশ করে। কোনো একটা ক্লাসে আমরা সিকিউর ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। দেখো এই 4s এ যেহেতু হচ্ছে কি শক্তি কম অরবিটালে, কেন শক্তি কম বলে দিচ্ছি, কারণ 4s এস এর মানটা 0, তাহলে 4 প্লাস 0 যদি যোগ করি তাহলে কত হয়? 4 হয়। আর 3d এর ক্ষেত্রে 3d আছে, তাহলে 3d এর জন্য অরবিটালের মান কত? 2, তাহলে কত হবে? 5। তাহলে এটা মান বেশি, এটা মান কম, তাহলে এর শক্তি কম। ওকে, আচ্ছা এখন একটু খেয়াল করে দেখো, এখন একটু খেয়াল করো এই জায়গাটায়। তাহলে যেহেতু এর শক্তি কম, তাহলে ইলেকট্রন আগে এখান থেকে বের হবে। তাহলে কয়টা ইলেকট্রন বের হবে? 2টা। তাহলে 2টা ইলেকট্রন যদি বের হয়, তাহলে এটা ভেনিশ হয়ে যাবে, ফাইন। তাহলে আমাদের বলেছে কি? আমাদের বলেছে এম শেলে কত ইলেকট্রন থাকবে। তাহলে প্রথম যে অংশটা দেখো, প্রথম যে অংশটা এটাকে বলা হয় কে শেল, মানে অন নিয়ে যেটা হয়। 2 নিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে এল শেল। 3 নিয়ে কোনটা হয়েছে? 3 নিয়ে এটা হয়েছে না, মানে 3 আছে কোনগুলো? এই পুরোটাই। তাহলে এটা হচ্ছে কি এম শেল। কি শেল? এম শেল। তাহলে এম শেলের মধ্যে কয়টা ইলেকট্রন আছে? এই যে 2, 6, তাহলে কত হইলো? 6 আর 2 8, 8 5 কত হইলো? 13, তাহলে 13টা। এম শেলে কয়টা আছে? 13টা। প্রশ্নটা এইভাবেও করতে পারতো
যে এল শেলে কয়টা আছে, 8টা আছে। এল শেলে কয়টা আছে, এই যে 8টা আছে। যদি বলতো কে শেলে, তাহলে 2টা আছে। তাহলে এখন এম শেলে বলছে, তাহলে কত হবে, 13। আচ্ছা, এবার বলছি কি, কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, অলরেডি বলে আসছি তাই না। দেখো 4s নাকি 3d, একটু আগে বলছি যে 4s, 4s এর বেলা কি হবে, 4 + 0, কারণ s এর জন্য অরবিটাল মান কত, 0, তাহলে হচ্ছে 4। আর 3d, 3d এর কত হবে, 2, মানে 5। তাহলে এটা শক্তি বেশি, এটা শক্তি কম, তাহলে কম শক্তির স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করে। আর এটা কি 4p আছে, এটা 4p এর জন্য 4 প্লাস p এর জন্য অন হয়, তাহলে এটা 5 হয়ে যায়। 5s এটার জন্য কত হয়, 5 হয়। ঠিক আছে, তার মানে এগুলো 5 হয়ে যাচ্ছে, আর এটা কি তোমার কম। এখন যদি বলতো, যদি এইভাবে কোশ্চেনটা করতো যে 4p তে ইলেকট্রন আগে প্রবেশ করবে নাকি 5s এ, তখন কি করতাম, তখন এখানে দেখতাম এই যে 4p এর জন্য এটা তো হচ্ছে কি আমার 5 হয়, আর এটার জন্য কত হয়, 5 হয়। যদি এরকম মান সমান হয়ে যায়, মান সমান হয়ে যায়, তখন আমি কি করব, মান সমান হলে দেখবো যে কার n এর মানটা কম। দেখো এটার n এর মান কত, 4, এটার n এর মান কত, 5। তখন দেখবো n এর মান যার ছোট, তার শক্তি স্তর আগে ইলেকট্রন প্রবেশ করবে, আর এটা পরে প্রবেশ করবে। ক্লিয়ার? ওকে, দেখো এখানে কি বলছে, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আরেকটা। এল শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন শক্তির বিকিরণ ঘটিয়ে কোন শক্তি স্তরে গমন করবে। তাহলে বলেছে কি, এল শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন শক্তির বিকিরণ ঘটিয়ে কোন শক্তি স্তরে গমন করবে। শক্তির বিকিরণ করা মানে কি, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে। শক্তির বিকিরণ কি মানে কি, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে। শক্তি শোষণ হলে কি হবে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে। তাহলে আমরা যদি একটু কল্পনা করি এখানে, দেখো এই যে আমাদের যদি কক্ষপথ কল্পনা করি এরকম, দেখো তাহলে এটা হচ্ছে কে শেল, এটা কি কে, এটা এল, এটা কি এম। তাহলে যখন শক্তির বিকিরণ হচ্ছে, তখন এল থেকে নিম্ন শক্তি স্তরে আসবে। তাহলে এল থেকে কোথায় আসবে, কেতে। যদি শক্তি শোষণ হইতো, তাহলে কোথায় যেত, এই যে উপরের দিকে যেত, এম শেলে যাইতো। তাহলে কি হবে, এ শেল। ক্লিয়ার? ক্লিয়ার। এরপর Fe3+ আয়নের এম শেলে কতটি ইলেকট্রন রয়েছে, এটা আমি করাবো না, তুমি করবে এটা। তবে একটু দেখাই দিই, হিন্ট দিয়ে দিই। এই যে এফি আয়নের এম শেলে, তাই না, ওই যে 1s², এফি মানে কত নম্বর মূল, 26 নম্বর মূল, 2s², 2p⁻6, এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কিন্তু। 3s², 3p⁻6, এম শেল মানে 3 নিয়ে যা হয়েছে, 4s², তারপর কি হবে তোমার 3d⁻6। Fe3+ মানে 3টা ইলেকট্রন যাবে। তাহলে আগে কোন জায়গা থেকে ইলেকট্রন যাবে, এস থেকে 3টা যাবে, তার মানে এখান থেকে 2টা চলে যাবে, এখান থেকে তো 2টা চলেই যাবে, তাই না, 2টা চলে যাবে, গেল। এরপর আর একটা ইলেকট্রন যাবে কোথা থেকে, এই যে এখন এটা থেকে যাবে, এখন এখান থেকে যাবে, এখান থেকে কত হবে, এখান থেকে হবে কি ভাইয়া 5, 3টা চলে গেছে। তাহলে এখন দেখো এম শেল কোনটা, এই যে 3 নিয়ে যেটা হয়েছে, এটা হচ্ছে এম শেল। 3 এখানে 6 আর 2 কত, 8, 8 5 কত, এখানে হচ্ছে 13, এখানে 13। ক্লিয়ার? সুন্দর না, পারলে সহজ। ওকে, লাস্ট এমসিকিউ 31টা, বলেছিলাম 30টা, বা তোমাদেরকে একটা বোনাস দিলাম 31টা। দেখো এটা তো লাস্ট এমসিকিউ, তোমরা যারা এখন পর্যন্ত আমাদের বেসিক টু প্রিমিয়ামে যুক্ত হও নাই, অবশ্যই যুক্ত হয়ে যাও। ইনশাল্লাহ এখানে অ্যানিমেশন সহ ক্লাস হবে, এবং চমৎকারভাবে ক্লাস আমরা ট্রাই করব, যাতে করে তোমার বোর্ড পরীক্ষা, টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, সব পরীক্ষায় যাতে কমন থাকে প্রশ্নগুলো। বুঝতে পেরেছো? আমরা এখানে সকল টাইপ নিয়ে আসছি, এই অধ্যায়ের যত এমসিকিউ আছে। ইনশাল্লাহ এইটা করার পরে তুমি যদি তোমার বইগুলো খুলে দেখো বা বোর্ড প্রশ্নগুলো খুলে দেখো, ইনশাল্লাহ সহজ লাগবে। আর এটা যারা পিডিএফ পেতে চাও, অবশ্যই প্রথম কমেন্ট চেক দিও, অথবা কমেন্টে পিডিএফ লিখিও। দেখো L=3, L=2 হলে কোনটি সম্ভব। তাহলে L=3, তার মানে 3 বুঝলাম, ঠিক আছে। L এর মান 2 হলে s অরবিটাল হয় নাকি p অরবিটাল হয় নাকি d হয়, আমরা জানি d হয়। L এর মান 2 হলে কোনটা হবে, d অরবিটাল। তাহলে আমাদের এখানে কি হবে, 3d। তাহলে n=3, L=2 হলে কোনটি সম্ভব, 3d সম্ভব। ক্লিয়ার? যদি বলতে L এর মানটা 1, তাহলে 1 এর জন্য হচ্ছে p, তখন হয়তো 3p। বুঝতে পারছো? ওকে ফাইন। তার মানে এই টাইপের কোশ্চেনগুলো তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা তোমাদেরকে এইভাবে রসায়নের প্রত্যেকটা চ্যাপ্টারের মানে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট 30টা করে এমসিকিউ সলভ করাই দিব, যা পড়লে ইনশাআল্লাহ আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে তোমার যদি 10টা অধ্যায় হয়, তাহলে 300 এমসিকিউ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এই 300 এমসিকিউ যদি তুমি এইভাবে সলভ করতে পারো, আমি গ্যারান্টি দিতে পারি 25টা এমসিকিউর মধ্যে তুমি 20 থেকে 22টা কমন দিতে পারবা।